আজকে আমরা তাপ চ্যাপ্টারের ক্লাস 9 এর তৃতীয় দিনের ভিডিও শুরু করতে চলেছি। তো আগের দিন তোমরা জুলের সূত্র পড়েছো, ক্যালোরিমিতি মূলনীতি পড়েছো। তো সেখান থেকে আজকে আমরা আবার শুরু করি। তো আগের দিন আমরা কি কি সূত্র শিখেছিলাম? একটা হচ্ছে H = m s * delta t। এমটা হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ, ডেল্টা টি হলো উষ্ণতা পরিবর্তন। এই সূত্রটা আগের দিন আমরা শিখে তুলেছি। আর শিখেছি কি জুলের সূত্র। আচ্ছা, এইটাকে বলা হতো গৃহীত বা বর্জিত তাপ। এটা আমরা লিখে দিই গৃহীত বা বর্জিত তাপ, যে তাপটা উষ্ণতার পরিবর্তন ঘটায়। তো জুলের সূত্র শিখেছিলাম কার্য আর তাপের সম্পর্ক, সেটা ছিল W = H। Wটা কৃতকার্য, আর যে হলো Hটা তো তাপ, আর যে হলো তাপের যান্ত্রিক ত্বরণ। তোমাদের এইগুলো আমি আগে দিন শিখিয়েছিলাম, দেখা যাচ্ছে ঠিকঠাক। এবার দেখি আমরা চলে আসি এই যে তাপটা, এখানে কতগুলো আমরা সংজ্ঞা পড়ে নিই। আপেক্ষিক তাপ কাকে বলে বলা হয়েছিল? একক ভরে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলে আপেক্ষিক তাপ। তো আজকে আমরা দুটো সংজ্ঞা পড়ে নেব। ডেফিনেশন, ফার্স্ট তাপগ্রাহিতা। প্রথম যে সংজ্ঞাটা বলব সেটা হচ্ছে তাপগ্রাহিতা। কি জিনিস? খুব সহজ। H পেয়েছি m s delta t, তাহলে H/delta t সমান কত? ms। তো দেখো ডেল্টা টি যদি 1 হয় তাহলে ms, তবে ms = h। তার মানে কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ, ডেল্টা টি একবারে একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, দেখো ms, এটা যদি 1 হয় তাহলে এটা h আসছে, যে পরিমাণ h সেটাই হলো ms। পরিমাণ তাপ বৃদ্ধি করতে গেলে গ্রহণ বা হ্রাস করতে গেলে বর্জন করতে হয়। তাকে বলে ওই বস্তুর উপাদানের তাপগ্রাহিতা। তাপগ্রাহিতার সূত্র কি পেলাম?
ডেল্টা টি যদি 1 হয় যতখানি এইচ হবে সেটাই হলো তাপগ্রাহিতা। অতএব তাপগ্রাহিতা সমান সূত্র পেয়ে গেলাম m/s। একক কি হবে h/t, সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি হলো h, ডেল্টা টি হলো ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হলো জুল পার কেলভিন। ঠিক আছে, তাহলে কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের তাপগ্রাহিতা। এরপর চলে আসি পরবর্তী ডেফিনেশন। তাহলে তাপগ্রাহিতা সূত্র হলো এমএস, একক হলো সিজিএস এ ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, এবং এসআইতে হলো জুল পার কেলভিন, জুল পার কেলভিন। এরপর চলে আসি সেকেন্ড ডেফিনেশন আমাদের, জলসম। একই রকম কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ পরিবর্তন করতে বৃদ্ধি করতে দিচ্ছে, একই ব্যাপার, বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপে তাপ যত পরিমাণ জলের ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে পারে, যেহেতু বৃদ্ধি লিখেছি তাই শুধু বৃদ্ধি লিখলাম, বৃদ্ধি করতে পারে, হ্রাসের ক্ষেত্রেও হবে পারে, তাকে বলা হয় জলসম। তাহলে জলসম মানে কিসের পরিমাণ? জলের ভরের পরিমাণ। তাহলে ভর, তাহলে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপ কত পরিমাণ জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করছে সেটাই হলো তার জলসম। তো যেহেতু ভর, তাহলে সিজিএস একক, সিজিএস এককটা কি হবে? ভর বলেছি গ্রাম, আর এসআই একক হবে কিলোগ্রাম। ভরের একক যেহেতু, তাহলে গ্রাম, আর এসআইটা হচ্ছে কিলোগ্রাম। তো দেখি এখানে কি করে বেরোয়। তো জলসমকে ডব্লিউ চিহ্ন দিয়ে লেখা হয়, কি করে দেখি? তো আমরা জানি H = m/s। তো কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে কত তাপ লাগবে? ডেল্টা টি যদি 1 হয়, H = কত ms। তাহলে এই যে ms পরিমাণ তাপ, সেই পরিমাণ তাপ কত ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারে বা একক পরিমাণ বাড়াতে পারে। তাহলে মনে করি এই পরিমাণটা আমাদের H = ms পরিমাণ তাপ W পরিমাণ ভরের
জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং ms w জলের আপেক্ষিক তাপ হচ্ছে CGS বলছি 1, উষ্ণতা বৃদ্ধি কত করবে 1, অতএব w সমান ms। w সমান হচ্ছে ms, এটাই হচ্ছে ক্লোজ করে দিই। তাহলে h পরিমাণ তাপ h = ms পরিমাণ তাপ w পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ায়, একক পরিমাণ বাড়ায়। তাহলে h এর মানটা কত ms, জলের ভর কত w, আপেক্ষিক তাপ হচ্ছে 1 CGS এ, s হলো 1, জলের উষ্ণতা বৃদ্ধি করবে 1, তাহলে w সমান ms। তাহলে তাপগ্রাহিতার সূত্র ms, জল সম সূত্র ms। তাহলে দুটোর সূত্রর মান একই কিন্তু দুটোর একক আলাদা। যদি কোনো বস্তুর তাপগ্রাহিতা হলো দেখা গেল 0.5 CGS ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, তাপগ্রাহিতা হলো 0.5 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার জল সম হবে কত 0.5 গ্রাম। ওটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, ওটাই যদি জল সম লিখি তাহলে সেটা হয়ে যাবে অত গ্রাম। সিমিলারলি তাপগ্রাহিতা এলো বললাম 500 জুল পার কেলভিন, এসআইতে হলো 500 জুল পার কেলভিন, তাহলে এখানে তাপগ্রাহিতা হবে 500 কেজি, তাপগ্রাহিতা বলছি জল সম হবে 500 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তাপগ্রাহিতা জল সমর মান সমান হলেও একক আলাদা। তাহলে তাপগ্রাহিতা মানে কি বোঝাচ্ছে, কিছু পরিমাণ তাপকে বোঝানো হচ্ছে, যে তাপটা কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করে। আর জল সম মানে কি বোঝানো হচ্ছে, কিছু পরিমাণ জলের ভরকে বোঝানো হচ্ছে। তাই দুটো কিন্তু তাপগ্রাহিতা হলো তাপের পরিমাণ, জল সম হলো জলের পরিমাণ, কিন্তু দুটো সূত্র এক, তাপগ্রাহিতা জল সম দুটো সূত্রই হচ্ছে ms। তাপগ্রাহিতাকেও ms দিয়ে হিসেব করতে হবে, ভর ইন্টু আপেক্ষিক তাপ দিয়ে, আমার একেও হিসাব করতে হবে ভর ইন্টু আপেক্ষিক তাপ দিয়ে। এবার আমরা আপেক্ষিক তাপের একটা জিনিস শিখি। মুসলাম না সূত্রগুলি আমাদের কাজে রাখতে পারে। আরো দুটো সূত্র শিখে গেল। তাপগ্রাহিতা সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ, জল সম ভর ইন্টু আপেক্ষিক তাপ। শুধু একক দুটো আলাদা, এককটা বদলে যাবে, তাছাড়া সবাই। এরপর জিনিস শিখব আপেক্ষিক তাপের CGS ও SI এককের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আপেক্ষিক তাপের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা এবার দেখে নেব। তো কি সম্পর্ক, CGS একক শিখেছি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর SI হচ্ছে জুল পার কেজি। আর কি জানি 1 ক্যালোরি সমান 0.2 জুল, আর 1 কেজি সমান
1 কেজি সমান 1000 গ্রাম। আর কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস দুটো একই, আলাদা কিছু নয়। সেলসিয়াস স্কেলে যদি 20 ডিগ্রি বৃদ্ধি পায়, উষ্ণতার পরিবর্তন দুটো স্কেলে একই, কেলভিন স্কেলেও যা, সেলসিয়াস স্কেলেও তাই। সেই জন্য ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। শুধু তাহলে আমাদের ভাবতে হবে ক্যালোরি পার গ্রাম আর জুল পার কেজি, এই জায়গাগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। তো যদি আমরা ভাবি 1 ক্যালোরি পার গ্রাম, একে আমি চাইছি জুল পার কেজিতে নিয়ে যেতে। 1 ক্যালোরি মানে কত? 4.2 জুল। ক্যালোরির জায়গায় বসে জুল। আর 1 গ্রাম মানে 1/1000 কেজি। 1 ক্যালোরি মানে 4.2 জুল বসিয়ে দিলাম, আর 1 গ্রাম মানে 1/1000 কেজি। তাহলে দেখো আমাদের চলে আসছে ওটা উপরে গেলে 4200, 4200 জুল পার কেজি। তাহলে ক্যালোরি পার গ্রাম থেকে সিজিএস থেকে এসআই তে যেতে হলে কি করতে হবে? 4200 দিয়ে গুণ করে দিতে হবে। যেমন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এখানে একটা আছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কেলভিন হয়ে যাচ্ছে। ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। তাহলে সিজিএস থেকে এসআই কে যেতে গেলে আমাকে 4200 দিয়ে গুণ করে দিতে হবে। যেমন জলে সিজিএস পদ্ধতিতে সিজিএস এর S = 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এসআই কি হচ্ছে? এসআই কত হচ্ছে? 4200, এখানে লেখা আছে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে জলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিজিএস এ যদি অঙ্ক করি তাহলে এস এর মান বসবে 1, এসআই তে করলে সেটা বসাতে হবে 4200। সেই জন্য আমি বলি সব সময় তোমরা সিজিএস এই অঙ্কটা করার চেষ্টা করো, সঠিক হবে, সহজে হবে, অসুবিধা কিছু নেই। দুটো পদ্ধতিতেই আমরা করতে পারি, কিন্তু এটা করলে ভালো হবে। আচ্ছা, তো আমরা তাপগ্রহিত জল সহ একটা জিনিস শিখে নিব। এরপর চলে আসি সূত্রগুলো আমি আবার পরে এক জায়গায় করে দেবো। এরপরে এই যে তাপ করছি, তাপকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো বোধগম্য তাপ। বোধগম্য তাপ মানে যে তাপটার উষ্ণতা পরিবর্তন ঘটায়। এটা হচ্ছে কি করে? উষ্ণতার পরিবর্তন ঘটায়, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায় না। উষ্ণতার পরিবর্তন ঘটায় কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায় না। বোধগম্য তাপের ক্ষেত্রে সূত্র হলো H = MS, যেটা আমরা শিখেছিলাম। গৃহীত বর্জিত তাপ, সেটাই হলো বোধগম্য তাপ। তাহলে বোধগম্য তাপ কি করে? উষ্ণতার পরিবর্তন ঘটায় কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায় না। এর সূত্র হচ্ছে H = MS ΔT, কোনটা কি আমরা জানি। নেক্সট চলে আসছে লিন তাপ। লিন তাপ কি করে? উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়।
এর ক্ষেত্রে সূত্র H প্লাস ml, এই এলটাকেই বলা হচ্ছে লিন তাপ। লিন তাপ মানে হচ্ছে L সমান তাহলে আসছে H/m। তাহলে দেখো তাপ বাই ভর, তাহলে সংজ্ঞাটা কি হবে বলে নিই, তারপরে লিখে দেবো। m যদি 1 হয়, m যদি 1 হয় একক ভরের বস্তুর ক্ষেত্রে, তাহলে L সমান কত H? তাহলে কি বলবো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হচ্ছে পদার্থের বা ওই বস্তুর উপাদানের লিন তাপ। আমি বলি, কোনো বস্তুর একক ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেটাই হলো তার উপাদানের লিন তাপ। ঠিক আছে, লিন তাপ কি হলো, ল্যাটেন্ট হিট বা লিন তাপ কোনো একক ভরের বস্তু উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাহাই হল ওই বস্তুর উপাদানের লিন তাপ। তাহলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় সেটাই হলো তার উপাদানের লিন তাপ। যেমন বললাম, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির জল হলো তাপ গ্রহণ করে। 0 ডিগ্রির বরফকে যদি আমরা তাপ দিই, বাইরে থেকে তাপ সরবরাহ করি, তাহলে সেটা 0 ডিগ্রির জলে পরিণত হবে এবং বরফের এই যে গলন, গলে যাওয়া, আমি আসছি অবস্থার পরিবর্তন, সেখানে লিন তাপ লাগছে, অবস্থার পরিবর্তনে লিন তাপ লাগে আর উষ্ণতার পরিবর্তনে বোধগম্য তাপ লাগে। তাহলে লিন তাপের সূত্র হলো H সমান ml, বোধগম্য তাপের সূত্র হলো H সমান ms ডেল্টা টি। ওকে, আপাতত থাকলো, আমি আবার আসবো লিন তাপে। অনেক গুরুত্বপূর্ণ জায়গা, অবস্থার পরিবর্তন আমাদের আছে। তো আমরা এককটা দেখে নিই। একক যদি হয় CGS H/m, মানে ক্যালোরি গ্রাম ইনভার্স, আর SI জুল কেজি। তাহলে CGS এ হলো লিন তাপের একক ক্যালোরি পার গ্রাম, SI তে হলো জুল পার কেজি। ঠিক আছে, তো এবার লিন তাপ তো অনেক রকম হয়। অবস্থার পরিবর্তন, উচ্চ অবস্থান্তর হতে পারে, নিম্ন অবস্থান্তর। যখন আমরা উচ্চ অবস্থান্তরে যাব, আবার নিম্ন অবস্থান্তর শিখবো আমরা কি জিনিস। তো যাই হোক, লিন তাপ যেমন ধরো গলে যাওয়ার ক্ষেত্রে একরকম,
গলনের ক্ষেত্রে লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ, 4 রকমের লিনতাপ হয়। তো সেটা আমি পরবর্তী অংশে আসছি অবস্থার পরিবর্তন করার সময়। তো যাই হোক, আর একটা যে তাপের প্রকার হচ্ছে সেটাকে বলে বিকীর্ণ তাপ, যেটা শূন্য মাধ্যমে যায়, তোমরা জানো। বিকীর্ণ তাপ কি মাধ্যম ছাড়াও যেতে পারে, যদি মাধ্যম থাকে। মাধ্যমে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে স্থানান্তরিত হয়। তাহলে বিকীর্ণ তাপ বিকিরণ প্রক্রিয়ায় যায়, আমরা জানি আলোর বেগে যায়। বিকীর্ণ তাপের ক্ষেত্রে বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে যায়। বিকীর্ণ তাপের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে বিকীর্ণ তাপ অগ্রসর হয়। তাহলে আমরা তাপকে যে 3টে ভাগে ভাগ করেছি, এক নম্বর হলো বোধগম্য তাপ, যে উষ্ণতার পরিবর্তন ঘটাবে, অবস্থার পরিবর্তন ঘটাবে না। 2 নম্বর হলো লিনতাপ, যে অবস্থার পরিবর্তন ঘটাবে, উষ্ণতার পরিবর্তন ঘটাবে না। 3 নম্বর হলো বিকীর্ণ তাপ, যেটা মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যেমন সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে বিকীর্ণ তাপের মাধ্যমে, বিকিরণ প্রক্রিয়ায়। আর যদি মাধ্যম থাকে সেক্ষেত্রে সে মাধ্যমের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, এবং এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে আলোর বেগ, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, যেটা এক্স রশ্মি, গামা রশ্মি, তারপরে অতিবেগুনিত রশ্মি, তো ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত তরঙ্গ, বেতার তরঙ্গ, সবাই এই একই রকম বেগ নিয়ে চলাচল করে। ওকে, এই হচ্ছে আমাদের তাপের 3টে প্রকার। তো এরপর আমরা চলে যাই কিছু অঙ্ক করি, যে একটা অঙ্ক করে আমরা পরবর্তী অংশে যাব। দুটি পদার্থের ঘনত্বের অনুপাত, দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 3:10, এবং আপেক্ষিক তাপের অনুপাত, আপেক্ষিক তাপের অনুপাত বলে দিয়েছে 7:3। এদের একক ভরের তাপমাত্রার অনুপাত কত? এদের একক ভরের তাপমাত্রার অনুপাত কত? এটা আমাদের বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? আয়তনের অনুপাত যদি আয়তনের অনুপাত (1:2) হয়, তবে তাপমাত্রার অনুপাত কত হবে?
এই হচ্ছে আমাদের প্রশ্ন। এক মিনিট একটু কালি করে নিই। তো দেখো আমাদের এখানে বলে দিয়েছে দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 3:10, আপেক্ষিক তাপের অনুপাত 7:3, একক ভরের তাপগ্রাহিতার অনুপাত কত? তাপগ্রাহিতার সূত্র শিখেছি হচ্ছে ms। একক ভরের তাপগ্রাহিতার অনুপাত কত? সরি, একক ভরের না, একক আয়তন। একক আয়তন। একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত কত? এটা আমাদের বার করতে হবে। আর আয়তন অনুপাত দেওয়া আছে, তাহলে তাপগ্রাহিতার অনুপাত কত হবে? দেখি, খুব সহজ অঙ্ক, সূত্রটা একটু ভাবলেই পারা যাবে। আচ্ছা, আমরা কিছু সূত্র তৈরি করে নেব, তাহলেই পেরে যাবে। দেখি সলিউশন। তাপগ্রাহিতা সমান কি পেয়েছি? ভর ইনটু আপেক্ষিক তাপ। একক আয়তনের তাপগ্রাহিতা একক আয়তন মানে আয়তন দিয়ে ভাগ, m/s বাই v। দেখো তাপগ্রাহিতা যদি ms হয় তাহলে একক আয়তন মানে কি v দিয়ে ভাগ করে দিতে হবে। তাই যদি করি তাহলে m/v, ভর বাই আয়তন মানে এটা ঘনত্ব, ইনটু s। তাহলে একক আয়তনের তাপগ্রাহিতা হলো v হলো ঘনত্ব। তাহলে কি করলাম? m/v, ভর বাই আয়তনটা বেশি হলো ঘনত্ব। তাহলে একক আয়তনের তাপগ্রাহিতা হলো ঘনত্ব ইনটু আপেক্ষিক তাপ। তাহলে প্রথমটার ক্ষেত্রে নির্ণেয় অনুপাত সমান কত? একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত কত? সূত্র কি? v ইনটু s। d1s1 is to d2s2। তাহলে একক আয়তনের তাপগ্রাহিতার সূত্র হলো ঘনত্ব ইনটু আপেক্ষিক তাপ। তাহলে প্রথমটার ঘনত্ব আর আপেক্ষিক তাপের গুণফলকে দ্বিতীয়টার ঘনত্ব আর আপেক্ষিক তাপের গুণফল দিয়ে ভাগ করে দিতে হবে বা অনুপাত করতে হবে। এটাকে বাইরে করে দিলে d1/d2 ইনটু s1 বাই s। d1/d2 দেওয়া আছে, ঘনত্বের অনুপাত দেওয়া আছে 3:10, 3/10 ইনটু আপেক্ষিক তাপের অনুপাত দেওয়া আছে 7/3। উত্তর হলো 7/3। উত্তর হলো 7। তাহলে একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত চলে এলো 7:10। আচ্ছা, এবার দেওয়া আছে যদি আয়তনের অনুপাত এত হয় তাহলে তাপগ্রাহিতার অনুপাত কত? দেখো আমরা এটাকে যদি একটু ভেঙে লিখতে পারি, ভর মানে আয়তন ইনটু ঘনত্ব ইনটু s। ভরকে লিখতে পারি আয়তন গুণ ঘনত্ব ইনটু s, সেটা ভাবাও যেতে পারে। তাহলে দ্বিতীয় উত্তর তাপগ্রাহিতার অনুপাত কত হলে উত্তর নির্ণেয় অনুপাত কত হলো? কি তাপগ্রাহিতা মানে s বা আয়তন ইনটু ঘনত্ব ইনটু s। তাহলে v1 d1s1 বাই করে একবার লিখলাম v2 d2s2। প্রথমটার আয়তন v1, দ্বিতীয়র আয়তন v2। প্রথমটার ঘনত্ব d1, দ্বিতীয়র ঘনত্ব d2। প্রথমটার আপেক্ষিক তাপ s1, দ্বিতীয়টার s2। তাহলে তাপগ্রাহিতার অনুপাত হলো v1 d1s1 is to v2 d2s2। আর মানগুলো বসিয়ে দিই। v1/v2 দিয়েছে 1/2, d1/d2 দিয়েছে 3/10, এটা দিয়েছে 7/3। তাহলে
হলো 7:20 একটা অ্যান্সার আমাদের দুটো উত্তর মিলে গেছে আমরা পেয়ে গেছি ঠিক আছে তো এটা একটা আমরা কোশ্চেন সলভ করলাম আমাদের তাপগ্রাহিতা সংক্রান্ত তারপরে দেখি দুটি তরলের ভরের অনুপাত 3:4 এবং আপেক্ষিক তাপের অনুপাত কত দেওয়া আছে 2:3 এদের উষ্ণতা এবং এদের উষ্ণতা যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি এদের মিশ্রণের অনুপাত কত হবে দুটো তরলকে মেশানো মিশ্রিত করা হলে মিশ্রণের অনুপাত কত হবে তো আমরা আগের দিন একটা তাপের আমি একটা ভিডিও একটা অঙ্ক করেছিলাম আমি আবার করে দিচ্ছি তো দেখো ধরে নি প্রথমটার ভর বললাম m1 সেটা হলো 3m দ্বিতীয়টার ভর m2 তাহলে 4m আপেক্ষিক তাপ S1 ধরলাম 2s দ্বিতীয়টার আপেক্ষিক তাপ S2 ধরলাম 3s 2:3 দিয়েছে তাই 2s আর 3s ভর দিয়েছে 3:4 তাই 3m আর 4m উষ্ণতা প্রাথমিক উষ্ণতা মিশ্রণের আগে উষ্ণতা মেশানোর আগে তাদের উষ্ণতা ছিল T1 ছিল প্রথমটার উষ্ণতা ছিল 60 আর দ্বিতীয়টা ছিল 30 দুটো তরলকে মেশাতে হবে দেখি অঙ্কটা তো মনে করি মিশ্রণের উষ্ণতা হবে মিশ্রণের উষ্ণতা কত বলেছে অনুপাত উষ্ণতা মিশ্রণের উষ্ণতা কত হবে প্রশ্নটা ভুল লিখে ফেলেছিলাম মিশ্রণের উষ্ণতা মনে করি মিশ্রণের উষ্ণতা হবে T ডিগ্রি সেলসিয়াস টিটা বার করতে হবে তাহলে দেখো 60 ডিগ্রি থেকে কমে হবে টি কারণ 60টা বেশি এ তাপ ছাড়বে বর্জন করবে এই টি প্রথমটা বর্জন আর এই গ্রহণ দুজনেই উষ্ণতা হবে টি সুতরাং বর্জিত তাপ কে বর্জন করবে প্রথমটা ভর কত 3m
আপেক্ষিক তাপ 2s, উষ্ণতা পরিবর্তন কত 60 থেকে t, তাহলে 60 মাইনাস t। গৃহীত তাপ প্রথম দ্বিতীয়টার ভর কে গ্রহণ করবে t2, তাহলে এর কত ভর ধরেন আপেক্ষিক তাপ 3s, 30 থেকে বেড়ে t, একজন থেকে মানে কেমন হবে টিটা হবে 60 গ্রেটার দ্যান t গ্রেটার দ্যান 30, তাহলে 60 থেকে কমে t, 30 থেকে বেড়ে t, তাহলে হচ্ছে t মাইনাস 30। তাহলে গৃহীত তাপ আর বর্ধিত তাপের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। তাহলে ক্যালোরিমিতির নীতি অনুসারে কি গৃহীত আর বর্ধিত তাপ সমান হয়, সমান করে সমাধান করে টি এর মানটা বার করব। সুতরাং এটা কত আসছে 6 ms 60 মাইনাস t সমান 3 4 12 ms t মাইনাস 30। তাহলে 6 ms কেটে গেল, 6 আর 12 2 তাহলে 60 মাইনাস t সমান 2t মাইনাস 60, তাহলে 3t প্লাস 2 120, তো t সমান 40। উত্তরে লিখবে তোমরা, তাহলে মিশ্রণের উষ্ণতা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। দুটো তরলকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। দুটোকে আমরা সমাধান করলাম, কাটাকুটি করে তোমরা নিজেরাই করবে। আর অবশ্যই লিখবে ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত তাপ আর বর্ধিত তাপ সমান হয়, তাই দুটো সমান করতে পেরেছি। তাহলে বর্জন কে করবে, যার উষ্ণতা বেশি সে বর্জন করবে, আর কে গ্রহণ করবে, যার উষ্ণতা কম সে গ্রহণ করবে। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আবার আমরা অঙ্কে ফিরে আসবো, একটু থিওরি করি। এর পরবর্তী আলোচনা অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন। অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন সম্পর্কে একটু আমাদের বুঝতে হবে। তো পদার্থে প্রধানত তিনটা অবস্থা হয়, সকল পদার্থের আবার তিনটা অবস্থা থাকেও না। যেমন কর্পূরকে যদি রেখে দিই তাহলে কর্পূর কঠিন থেকে একবারে বাষ্পে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয়। অবস্থান্তর বোঝার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জল, কঠিন, তরল, গ্যাসীয়। তিনটা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। পদার্থের প্রধানত তিনটা অবস্থা, এই তিনটি প্রকৃতিতে আমরা দেখতে পাই। তাহলে অবস্থার পরিবর্তনের সময় কঠিন থেকে যখন তরল হবে তখন উষ্ণতা স্থির, তরল থেকে যখন গ্যাসীয় হবে তখন উষ্ণতা স্থির। অবস্থার পরিবর্তন ঘটায় লীন তাপ, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না। কঠিন থেকে যদি তরল হয়, কঠিন বস্তু বরফ থেকে জল হলো, সেটা হচ্ছে গলন। প্রক্রিয়াগুলো লিখছে গলন, এবং যে উষ্ণতায় এটা ঘটে তাকে বলে গলনাঙ্ক। গলন প্রক্রিয়া এবং যে উষ্ণতায় ঘটে সেটা হচ্ছে গলনাঙ্ক।
তাহলে কঠিন পদার্থ যখন তরলে পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম হলো গলন, এবং সেই সময় যে উষ্ণতা স্থির থাকে, যেমন বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাই হলো তার গলনাঙ্ক। কঠিন যখন তরলে পরিণত হয়, কঠিন যখন তরলে পরিণত হয় সেটা হলো বাষ্পীভবন। সরি, তরল যখন গ্যাসে বাষ্পীভবন প্রক্রিয়া, সেটা হচ্ছে তো এই যে প্রক্রিয়া, একে বাষ্পীভবনও বলি, আবার আসে স্ফুটন বলি। এখানে যেটা হয় যে সেটা হলো স্ফুটনাঙ্ক। তরল থেকে গ্যাস হচ্ছে, স্ফুটন প্রক্রিয়া ঘুরতে শুরু করলো, এবং যতক্ষণ স্ফুটন প্রক্রিয়া চলবে ততক্ষণ স্ফুটনাঙ্কে উষ্ণতা স্থির থাকবে। ব্যাকওয়ার্ড যে প্রক্রিয়াগুলো, তো গ্যাস থেকে যদি তরল হয় তখন সেটা হলো গ্যাসটা ঘনীভূত হচ্ছে, ঘনীভবন। আবার তরল থেকে কঠিন হলে কঠিনীভবন। এই চারটি প্রক্রিয়ায় গলন প্রক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা স্থির। আমি এক্সাম্পলে আসছি, গলনাঙ্ক, এবং সেখানে যে লিনতাপ সেটা হলো গলনের লিনতাপ, গলনে যে সাহায্য করে। তরল থেকে কঠিন হলে কঠিনীভবন, তখন কঠিনীভবনের লিনতাপ দুটোর মান সমান। আর তরল থেকে গ্যাসের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক, বা গ্যাস থেকে তরলেও একটা নির্দিষ্ট টেম্পারেচার, সেটা স্ফুটনাঙ্কতেই হয়, একই টেম্পারেচার। মানে বরফ থেকে গলে গিয়ে জল, বা জল থেকে জমে বরফ, সেটা হলো গলনাঙ্ক নির্দিষ্ট, বা হিমাঙ্ক বলে। গলনাঙ্কের উল্টো হচ্ছে হিমাঙ্ক। ঠিক আছে, মানে হিমাঙ্কে ঘটে ওটা, হিমাঙ্কও 0, গলনাঙ্কও 0। তো এগুলোর ক্ষেত্রে চারটে: গলনে গলনের লিনতাপ, বাষ্পীভবন বা স্ফুটনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ। গলন আর কঠিনীভবন, স্ফুটন আর ঘনীভবনের লিনতাপের মান প্রথম দুটো আর শেষ দুটোর লিনতাপের মান সমান হয়। তো এবার উদাহরণে যদি আসি, বললাম ধরো আমাদের নিউমেরিক্যাল বিষয়টা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমাদের বললো -5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ আছে। -5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ আছে। ওকে, একটু কাছে করি, তোমাদের শুনতে হবে। ভালো করে বুঝো, -5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ, তাকে নিয়ে যেতে হবে 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বাষ্প। এখান থেকে এখানে যেতে হবে। কি করে যাবো? যাওয়ার সময় পর্যায়গুলো কি কি আমাদের অতিক্রম করতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। তো দেখি, প্রথম
বরফকে তো তাহলে বাষ্প হতে গেলে মাঝখানে তরল হতে হবে জল, তাহলে জল হতে গেলে বরফ গলতে গেলে 0 ডিগ্রিতে বরফ গলে। তাহলে প্রথম -5 ডিগ্রি বরফ প্লাস বোধগম্যতা, উষ্ণতা বাড়ছে, বোধগম্যতা গ্রহণ করে পরিণত হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ। তাহলে প্রথম একটা তাহলে এখানে H হবে MST মানে ডেল্টা টি। আচ্ছা S টা কত? বরফের S টা 0.5 CGS এ বলছি, আর ডেল্টা টি হলো -5 থেকে 0 তাহলে 5। আমি CGS এ বলছি, তোমরা হিসাব করবে। প্রথমে তাহলে -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে এলো, 0 ডিগ্রি বরফটা আসবে 0 ডিগ্রি জলে। এখানে গ্রহণ করবে লিনতাপ, লিনতাপ দেখো উষ্ণতা একই আছে, অবস্থাটা পাবে কঠিন থেকে তরল হলো, তাহলে এখানে হলো লিনতাপ। তাহলে এখানে H হবে প্রথমটা ml, বরফের লিনতাপ হচ্ছে 80 CGS এর 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফের লিনতাপের মান 80 ক্যালোরি গ্রাম ইনভার্স। এরপর চলে যাব, তাহলে এল এর মানটা হলো 80 CGS এ, বরফের আপেক্ষিক তাপ হলো 0.5, মনে রাখো ভালো করে। এরপর 0 ডিগ্রির জল থেকে হবে 100 ডিগ্রি, কারণ জল ফুটতে শুরু করে বাষ্প হতে গেলে 100 নিতে হবে, তাহলে 100 ডিগ্রির জল 100 গ্রাম। তাহলে সে কি করবে? প্লাস উষ্ণতা পাল্টেছে 10 থেকে 100, তাহলে বোধগম্যতা গ্রহণ করলো। তাহলে এখানে আবার H উষ্ণতা পাল্টালে H ms ডেল্টা টি। জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ 1, S হলো 1, ডেল্টা টি হলো 0 থেকে 100 মানে 100। একশো ডিগ্রি জল থেকে হবে অবস্থা পরিবর্তন, ডিগ্রি সেলসিয়াসের বাষ্প 100। এখানে উষ্ণতা পাল্টায়নি, জল থেকে বাষ্প কালে প্লাস লিনতাপ, এই ক্ষেত্রে H ml লিনতাপের ক্ষেত্রে বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি গ্রাম। বাষ্প হতে গেলে 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বাষ্প হলে 537, অনেক বইতে 536ও থাকে সেটা, বা 540ও থাকে, তোমাদের বইতে যেটা থাকবে সেটাই তোমরা ফলো করবে। তাহলে বাষ্পীভবনের ক্ষেত্রে লিনতাপ হলো, তাহলে এটা হলো বরফ থেকে জল, এটা হলো গলন। জিরোর বরফ থেকে জিরোর জল, এটা বাষ্প পরিণত হলো, তাহলে বাষ্পীভবন বা স্ফুটন। এবার 100 ডিগ্রি বাষ্প থেকে 110 ডিগ্রি বাষ্প চলে আসবে, তাহলে উষ্ণতা পাল্টাতে হবে প্লাস বোধগম্যতা, এবং এখানে H টিটা তাহলে কত? ডেল্টা টি হলো
100 থেকে 110 মানে 10 আর এস হচ্ছে 1। বাষ্পের ক্ষেত্রে আপনি কিন্তু একটা 1 নয় বরফের কাপ ছিল 0.5 এটা 0.5 ধরে হিসাব করবেন, অসুবিধা নেই। তাহলে কি হলো, এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ভালো করে বুঝতে পারলে এটাকে যদি গ্রাফিক্যালি ভাবি, গ্রাফিক্যালি জিনিসটাকে যদি আমরা একটু ভাবি এটা কেমন আসছে, তোমরা খাতার ছবিটা করে নেব। গ্রাফিক্যালি জিনিসটাকে ভাবি, উষ্ণতা তাপ। প্রথমে ধরলাম এটা -5, উপরেই ধরলাম, ধরা যেতে পারে। তাহলে মাইনাস এটা 0, এটা হলো 100, এটা 110। তাহলে প্রথম -5 ডিগ্রি থেকে তাপ গ্রহণ করে -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ এলো। 0 ডিগ্রি বরফ থেকে, এটা হচ্ছে অবস্থাটা বলছি, এই অবস্থায় কি আছে, এটা এ পয়েন্ট। সেখান থেকে 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ। 0 ডিগ্রি বরফ থেকে তাপ গ্রহণ করে 0 ডিগ্রির জল, উষ্ণতা 0তেই আছে, বি হলো 0 ডিগ্রি সেলসিয়াসের জল। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াসের জল। তাহলে এক্স অক্ষে তাপ, ওয়াই অক্ষে উষ্ণতা। ক্লোজ করি। এবার এরপর তাপ গ্রহণ করে 100 ডিগ্রি জল, সি হলো 100 ডিগ্রি সেলসিয়াসের জল। তারপরে তাপ গ্রহণ করে 100 ডিগ্রির বাষ্প, তারপরে তাপ গ্রহণ করে 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাষ্প। তাহলে দেখো এ থেকে বি তে উষ্ণতা কিন্তু পাল্টায়নি, তাহলে এটা হলো গলন। সি থেকে ডি তে হলো স্ফুটন। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আমরা দেখলাম, গলন যতক্ষণ চলবে এবং স্ফুটন যখন চলবে তখন কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে না। এটাই হচ্ছে গৃহীত তাপ বনাম উষ্ণতার পরিবর্তনের লেখচিত্র। বরফের ক্ষেত্রে আমরা -5 ডিগ্রি থেকে শুরু করেছি, সেখান থেকে গেছে 0-তে, 0 থেকে 0, বরফ থেকে জল। তাহলে প্রথমটা হলো, এইটা হলো উষ্ণতার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, আবার উষ্ণতার পরিবর্তন। এইভাবে কতগুলো পর্যায়ের মাধ্যমে আমরা বরফ থেকে জলে, জল থেকে বাষ্পে এবং উচ্চ উষ্ণতার বাষ্পে পরিণত করলাম, এবং কিভাবে অবস্থার পরিবর্তন এবং উষ্ণতার পরিবর্তন একই সাথে ঘটে সেটাও দেখে নিলাম। তো এই সূত্রটায় বা এই অঙ্কনে তোমাদের যেটা করালাম এটা তোমরা বাড়িতে করবে, এবং পরের ভিডিওতে আমরা আবার এই ধরনের সমস্যা নিয়ে এবং তাপের
পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। তত দিনের মধ্যে পরের ভিডিও আসার আগে তোমরা জিনিসগুলো অবশ্যই লিখে ভালো করে বুঝে নাও এবং ভিডিওটা ভালো লাগলে জানাবে বা কোনো সমস্যা থাকলেও জানাবে। আর ভালো করে দুটো ভিডিও যা করলাম এবং অঙ্কগুলো যেগুলো অবশ্যই করিয়ে দিলাম ভালো করে দেখে নাও এবং তোমাদের রেফারেন্স বই বা টেক্সট বই ভালো করে ফলো করো। আজকে অবধি বলেই শেষ করছি।